ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা চলে আসলাম আট আড্ডা এপিসোড 13-এ। আমাদের সাথে আজকে হচ্ছে আমাদের আর এক মেম্বার, আমাদের ছোট ভাই। তার নাম হচ্ছে প্রদীপ সাহা। আমরা প্রদীপ সাহার কাছে যাব। আর চলুন তাহলে আমরা আগে হ্যালো প্রদীপ। ভাই কেমন আছেন? এই তো আবার চলে আসলাম আমরা আট আড্ডাতে। যাক, ভালো হলো, শেষ পর্যন্ত তোমাকে আবার পেয়ে গেলাম। তারপর কি অবস্থা? আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে এই আড্ডায় সংযুক্ত করার জন্য। না, ভালো লাগছে যে সবাইকে পাচ্ছি। আবার নতুন করে শুরু করা হলো অনেকদিন পর, যে কারণে আস্তে আস্তে সবাইকে আবার আনা যাচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। যাক, তারপরে তো তোমার কি অবস্থা? ও প্রদীপ, আমরা শুরু করার আগে তোমার একটু পরিচয়টা যদি তুমি দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো, কারণ আমার সাথে তোমার পরিচয় আছে দেখে সবসময় সেটাই শুরু হয়ে যায়। হ্যাঁ, তা ঠিক। আহ, আমি প্রদীপ সাহা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে পেন্টিং এর উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আহ, এখন ফ্রিল্যান্সিং করছি, আর্টিস্ট, একজন ভিজুয়াল আর্টিস্ট। এই তো। আর আর পরিচয় দেওয়ার কিছু নাই ভাইয়া। তারপরে এমনিতে তোমার তুমি ইয়ে করছো কোথায়, স্টে করছো কোথায় এখন? আমি আসলে রাজশাহীতে, আমার স্টুডিওটা এখন বাহ, রাজশাহীতে। দারুণ। এর জন্য এর জন্য এখনো রাজশাহীতেই আছি। আমি আপনার সাথে আড্ডায় সংযুক্ত হয়েছি ইয়েতেই, আহ, রাজশাহী থেকে। আহ, এটা কিন্তু খুব মজার ব্যাপার না? রাজশাহীতে থেকে আমরা কিন্তু দুজন দুজনের জায়গাতে ভাব মানে অনলাইনেই আড্ডা দিচ্ছি আর কি। তো আসলে এরকম হয় কি যে ধরেন, আমার মাসটা 30 দিনের মাসটা হয় না, 60 দিনে মাস হয় আর কি। 7 দিনের মতো, 20 দিন কোথায় থাকি নিজেও জানি না। আচ্ছা। আর 20 দিন ঢাকায় থাকা হয়, আর 20 দিন রাজশাহীতে, হ্যাঁ, এরকম। না ওই একই অবস্থা। আর আমাদেরকেও দৌড়ের উপর থাকতে হয়। এখন উপায় নাই, যেহেতু মানে একদম কমপ্লিটলি দেখা যাচ্ছে যে কোথাও স্টে করাও খুব কঠিন। মানে যেহেতু ফ্রিল্যান্সের সাথে যুক্ত বা যারা কাকালের সাথে যুক্ত আছি, তখন তো দৌড়াদৌড়ি পরে থাকতে হয় আর কি। সেক্ষেত্রে ভালো, ফাইন। তো এমনিতে তুমি এখন মানে কি নিয়ে বিজি আছো? এখন পেন্টিং ছিলাম, কিন্তু একটা বঙ্গবন্ধুর মুরালের কাজ আচ্ছা। করছি, যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে সেট হুম হবে। হুম। বাহ। সবই তো আর্ট। তো হ্যাঁ ভাবলাম, হ্যাঁ। আর যেহেতু প্যান্ডামিক সিচুয়েশনে আর্টিস্ট অবস্থা কিন্তু খুব বাজে গেছে আর কি। এখনো হ্যাঁ। যাচ্ছে। বা আমার মনে হয় যে ওভারঅল সবার থেকে বাংলাদেশে আর্টিস্টটা বেশি এই প্রতিবন্ধকতায় পড়ে যাবে এই প্যান্ডামিক ক্রাইসিসে। কারণ সবকিছু স্বাভাবিক হলেও আর্টিস্টদের কিন্তু ছবি কেনাটা কিন্তু স্বাভাবিক এত সহজে হবে না, আমার কাছে মনে হয় আর কি। তো এর জন্য ভাবলাম যে শুধু ছবির উপরে ডিপেন্ড না করে, আহ, আর মুরাল বা একটি টেরাকোটাইপের কাজগুলো যদি করা যায়। আসলে ফ্রিল্যান্সিং তো হুম আর্টিস্ট, হুম। সবই তো আর্টিস্টিক না, ওয়ার্ক। আর্ট ওয়ার্ক এই তো আর কি। মানে সবকিছু, যে কারণে ধরো যে যা নিয়ে কাজ করে যে কোনো ক্রিয়েটিভ থিংসই তো আসলে মানে ফ্যাক্টর অফ আর্ট আর কি। অতএব আমার মনে হয় যে মিডিয়া অনেকগুলো থাকলে এটা আরো সুবিধা হয়। তাতে হয় যে নিজেকে এক্সপ্লোর করা, কাজ নিয়ে আরো স্টাডি করা, এটাকে নিয়ে মানে কি বলবো ভাস্টলি আগালো অনেক বেশি ইন্টারেস্টিং হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে স্কিল ডেভেলপমেন্টও হয় সব দিক থেকে, সেন্স ডেভেলপ হওয়া। তো এই জন্য আমিও কিন্তু কাজের সমস্ত ইয়েতে মানে ফিল্ডেই কাজ করি আর কি, চেষ্টা করি সব সময়। আপনি তো অনেক সিনিয়র আমাদের তো। আপনার আপনার আমার ইন্ট্রোর সাথে সাথে আপনার একটা ইন্ট্রো আছে আমার কাছে আর কি, যেটা এই এতদিন আমি বলিনি আপনাকে। আচ্ছা। সেটা আপনার ফার্স্ট ইয়ার, আমরা তো মানে আমরা 9-10 সেশনে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলায় হুম ভর্তি হুম। হই। আর সে তখন দেখতে পাইতাম, কিন্তু আপনার শেষ হ্যাঁ এরকম হ্যাঁ। আর কি। তো আপনাকে আমরা
প্রথম নোটিশ করি, আমাদের ব্যাচের একটা বান্ধবী আছে, ওর নামও রণ। হ্যাঁ, 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 রণ। হ্যাঁ, ও আমাদের বান্ধবী হওয়ার কারণে তো আপনাকে হচ্ছে বেশি নোটিশ করা হতো হ্যাঁ, আর কি, যে একই সাথে দুইজন। ভাই আর হচ্ছে আমার, এর জন্য আপনাকে আমাদের ইয়ারের সবাই চিনে এর জন্য। হ্যাঁ, তোমাদের ইয়ারে বুঝছেন, মোটামুটি ইয়ারের সবাইকে আমিও চিনি, মানে অলমোস্ট সবাইকে চিনি। হ্যাঁ, যেরকম অর্ণা, অনিক এরা সবসময় অ্যাটাচ আছে। অর্ণা বিশেষ করে সবচেয়ে বেশি অ্যাটাচ থাকে, মানে ও আমাদের সাথে একসাথে টিমে কাজ করার চেষ্টা করছে। তারপরে এদিকে তোমার আছে সেতু আছে, সেতু মনে হয় তোমাদের ব্যাচমেট ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেতু আসে, স্টুডিওতে আসে, একসাথে কাজ করে। না তো মোটামুটি ইন্টারাকশন আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে চারুকলায় কিন্তু একটা খুব চমৎকার এনভায়রনমেন্ট ছিল এক সময়, যখন মানে বড় ছোট সবাই কিন্তু একই জায়গাতে হইচই করতো এবং খুব ভালো চিনত। এটা আমরা দেখে গেছি। এটা বিশেষ করে বলা যায় যে 2008 7-8-এর পরে এটা একটু কমে এসেছিল, কিন্তু তার আগ পর্যন্ত যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম তখন দেখতাম যে বড়রা ছোটরা সবাই মিলেমিশে আসলে এক জায়গাতে, মানে প্রত্যেকের নাম জানি, প্রত্যেকের ঠিকানা জানি, এরকম অবস্থা হয়ে গেছিল। তো ভালো লাগতো এটা। এটা আমাদের পর্যন্ত ছিল ভাইয়া, কারণ এই আপনি অর্ণা তারপরে হচ্ছে এই অনিকের কথা বললেন, সেতু, মানে আমরা এখনো বন্ডেড, মানে অনেক সামিয়া আর কি, অনেক সামিয়া আমি, আমরা কিন্তু এখনো একসাথে। ইভেন এখন যদি আপনার সাথে আড্ডায় না থাকতাম, হয়তো বা অনেক সামিয়ার সাথে আড্ডায় থাকতাম, আচ্ছা। মানে আমরা এখনো নিয়ে আছি। না, এটা একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো যে মানে তোমার করোনা মহামারীর পরে যারা অনলাইনে হয়তো বা অ্যাক্টিভ ছিল না, তারাও কিন্তু এখন সবাই অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটাও একটা দারুণ ব্যাপার। আসলে অ্যাক্টিভ না হয়ে আর উপায় হুম, নেই, হুম। তুমি তো উপায় এই নেই। ইয়ে ডিপার্টমেন্টে ছিলা, পেন্টিং ডিপার্টমেন্টে ছিলাম। জি ভাইয়া, হ্যাঁ। পেন্টিং ডিপার্টমেন্ট থেকে বের হওয়ার পরে তারপরে তারপরে মানে তোমার অ্যাক্টিভিটিস কি কি ছিল, মানে কোন দিকে গেছো বা কি নিয়ে কাজ করার আগ্রহ ছিল সবচেয়ে বেশি? আসলে হচ্ছে আমরা লেখাপড়া শেষ করার পরেই সাধারণত একটা হুম। জবের একটা আহ, সোনার পিছে দৌড়ানোর একটা টেন্ডেন্সি সবারই হ্যাঁ, থাকে। এটা তো সবারই আর কি উদ্দেশ্য, তাই আর কি। এরকম এরকম কিছু স্বপ্ন তো সবার ডেফিনেটলি, আছেই, হ্যাঁ। কিন্তু তার আমার আমার লাইফের আমার তেজিকের কারণে বা আমার উপরওয়ালা কর্তৃক কিছু আহ, তার চালনার কারণে আমার আমার চলাফেরাটা একটু চেঞ্জ হয়ে যায় আচ্ছা, আর আচ্ছা। কি। ধরেন আমরা, আমাদের রেজাল্ট হয় হচ্ছে 18 সালের মার্চে কি মেতে, মানে স্টুডেন্ট থেকে যখন রেজাল্ট, মাস্টার্স হুম, রেজাল্ট হুম। হয়ে গেল, তখনই তো মূলত আমি বেকার, এর আগে তো আমি বেকার ছিলাম না। আচ্ছা। হ্যাঁ, এর আগে তো তখন স্টুডেন্ট আর কি। তো ওই মেয়ের হওয়ার পরে আর কাজের মাস্টার্স লাইফে কিন্তু আমরা কাজের একটা ফ্লোতে থাকি, এক্সপেরিমেন্ট করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, সবাই কিন্তু কাজের নেশায় ডুবে হ্যাঁ। থাকে। তো স্বাভাবিক, তখন কাজের নেশাটাই ছিল এক্সিবিশনে পার্টিসিপেট করা। এই মানে ওই সময়টাতে হয়েছে কি যে ইয়াং এক্সিবিশন, ইয়াংটা তো হয় সম্ভব মানে 2 বছর পর পর, আহ, জুলাইয়ের দিকে হয় প্রত্যেক বছরই, মানে 1 বছর পর পর জুনের দিকে হয় বা জুলাইয়ের দিকে হয়। তো ওই মেয়ের পরেই ইয়াং এর প্রিপারেশন ছিল। ইয়াং কাজ দিলাম, ইয়াং এ কাজ দেওয়ার পরে মানে আসলে এটা ভাগ্য ছিল আমার, বা পরিশ্রমের হুম, হুম, ফসলও হুম। হতে পারে। তো ইয়াং এ একটা অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। বাহ। তো অ্যাওয়ার্ড পাওয়াতে হলো কি যে আসলে আহ, এটা নিয়ে একটু বেশি কথা বলতে হয় হুম, আমাকে, হুম। কারণ আমাদের ইউনিভার্সিটিতে যে মানে ইয়াং এ আমাদের চারুকলায় কেউ আগে পায়নি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। কেউ না পাওয়ার দরুন হয়েছে কি যে আমরা এই এই অ্যাওয়ার্ড গুলো সম্পর্কে মানে ততটা অবগত না, যতটা হচ্ছে একটা ডিপার্টমেন্টের জয়নুল অ্যাওয়ার্ড পেলে আমরা যেরকম দেখছি যে এটাতে অনেক সবাই মজা করে বা একটা সম্মান আছে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু এটা তো হচ্ছে তোমার ন্যাশনাল ইয়ং এক্সিবিশন, যেহেতু মানে আমাদের তো তোমার হচ্ছে ন্যাশনাল এক্সিবিশন দুই রকমের হয়। একটা হচ্ছে ইয়াং এক্সিবিশন, আর একটা হচ্ছে মানে টোটাল মানে তোমার হচ্ছে এক্সিবিশন আর কি। হ্যাঁ, তো হয়েছে কি যে ওটা জানতাম না, যখন ওটাতে
অ্যাওয়ার্ড পেলাম, আমার ফ্যামিলির মানুষগুলা যখন গেল, আমার মা আমার বোন ওই প্রোগ্রামে গেল, তখন তারা বুঝতে পারলো যে আসলে শিল্পীদের জায়গাটা আমরা সাধারণত ভাবি শিল্পীদের চাল চুলও থাকবে না, তারপরে চুল দাড়ি অনেক বড় থাকবে, পাগলামো করে বেড়াবে, তারপরে ধরেন হচ্ছে মরার পরে হয়তো বা স্বীকৃতি পাবে বা একটু সচ্ছল হবে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদের গতানুগতিক ধ্যান ধারণা, আর একদম অবাস্তব তাও হুম। না, কিন্তু এখন ধীরে ধীরে চেঞ্জ না, হচ্ছে। এটাই তো। তো আমার ফ্যামিলি যখন ওখানে গেল, তো ওখানে যাওয়ার পরে এই একটা অ্যাওয়ার্ডের সাথে অ্যাওয়ার্ড মানি আছে, তারপরে আহ, বিভিন্ন অপরচুনিটি বেড়ে গেল। তো তারা দেখে কি আমাকে ইন্সপায়ার করলো যে না, তুমি বাবা ছবি আঁকো, তোমার আর কোথাও দেখা পাঠানোর দরকার নেই। তো এই যে সাপোর্টটা পাওয়ার কারণে ফ্যামিলি থেকে আমাকে আর আসলে আমার ট্র্যাক থেকে আমার সরতে না, এটা হয়নি। এটা আমি খুবই একটা মানে বা ভালো একটা ব্যাপার আর কি। আর এর জন্য আমি আমার পরিবারের কাছে মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর কি। আর যদি পুনর্জন্ম বলতে কিছু থাকে, আমি আহ, পরের জন্মেও আর কি শিল্পী হব, আর আমার ফ্যামিলির যেন হতে পারি আর কি। ডেফিনেটলি। না হলে আমি এই সাপোর্ট পাবো না। না, এটা তো আমাদের সব তো সময় ইয়ে থাকবে, মানে কি বলবো, আমাদেরও মানে তোমার যে শুভকামনা থাকবে যেন তুমি এইভাবে মানে তোমার এই লাইনটাতে আগে যেতে পারো। কারণ এখানে হয়েছে কি যে এটা ডেডিকেটেডলি আগানোর জন্য যে পরিমাণ শ্রম বা সময় দিতে হয়, সেটা আসলে চট করে সবাই দিয়ে উঠতে পারে না, বা অবস্থার কারণে অনেকে দিয়ে উঠতে পারি না আমরাও। তো তখন দেখা যাচ্ছে যে যেটা মূল শিল্পী সত্তা থেকে অনেক সময় আমরা সরে চলে আসি, দেখা যাচ্ছে যে, মানে ফুল কমার্শিয়াল অ্যাসপেক্টসে চলে আসলে তখন মূল মানে শৈল্পিক যে ব্যাপারটা থাকে সেটা অনেকখানি হয়তো বা অনেকখানি মানে কিছুটা মলিন হয়ে যায়। তো সেই দিকটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ আমার আমার মতে আমি সবসময় যেটা চেষ্টা করি যে যতই কমার্শিয়ালি কাজ হোক না কেন, মানে র্যান্ডম আর্ট ওয়ার্কটা যেন সব সময় থাকে। কারণ স্টাডির উপরে আসলে কোনো মানে কি বলবো, প্র্যাকটিস বলো বা স্টাডি বলো বা রিসার্চ বলো, এটার উপরে কোনো মানে কথা নাই। এটা করতেই হবে একজন ভালো আর্টিস্ট হতে গেলে, একজন ভালো ডিজাইনার হতে গেলে, একজন ভালো ক্রিয়েটিভ পার্সন হতে গেলে। ফার্স্ট অফ অল সব মিডিয়াতে সবাইকে একটু মানে কি বলবো, এক্সপার্ট হতে হবে, ডেফিনেটলি স্কিলড হতে হবে। আর আমাদের এখানে তো স্কিলনেসটার ম্যাটার অনেক বেশি। কারণ সব হুম, সময় তো ধরো আমরা তো অ্যাবস্ট্রাক্টে থাকবো না। অ্যাবস্ট্রাকশন তো হুম। একটা হচ্ছে ধরো মানে আর্টের একটা ফর্ম, আমরা আর্টের একটা সাইডে আমরা যাচ্ছি, কিন্তু আর একটা সাইড হচ্ছে তার হচ্ছে, মানে যেরকম একদিকে আছে অ্যাবস্ট্রাক্ট আর একদিকে আছে রিয়েলিস্টিক। অর্থাৎ রিয়েলিস্টিককেও আমরা কিন্তু সমানভাবেই মানে কি বলবো, সমানভাবে আগে নিয়ে যাবো। তার মেন কারণ হলো যে তুমি তো রিয়েলিস্টিক ওয়ার্ক করো প্রচুর, তুমি তো যেহেতু পোর্ট্রেটে কাজ করো। রিয়েলিস্টিক ওয়ার্ক, হ্যাঁ, রিয়েলিস্টিক ওয়ার্ক, এটাতে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে যে আহ, আপনিও হয়তো বা জানেন বা আপনিও এটা ফেস করছেন যে বাংলাদেশে শিল্পীরা দুই ভাগে বিভক্ত, হুম। বেসিক্যালি দুই ভাগে। একটা হচ্ছে রিয়েলিস্টিক ধারার, আরেকজন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ধারার। হ্যাঁ। এখন এখন আবার ওই অ্যাবস্ট্রাক্ট ধারার যেটা আছে, এটাকে আরেকটা ভাগ হইছে, সেটা হলো নিউ মিডিয়া হুম। আর্ট, ইনস্টলেশন, পারফরমেন্স। এই যে ভিডিও আর্ট, অডিও ভিজুয়াল আর্ট, এগুলা কিন্তু এখন ওগুলা কিন্তু আপনার অ্যাবস্ট্রাকশন থেকে ভেঙে ওইদিকে যাচ্ছে। কিন্তু মানে আমার কাছে এই জিনিসটা আমি মানতে আমার কষ্ট হয় যে অনেকে বলে যে যারা রিয়েলিস্টিক করছে তারা শুধু কপি করছে। হুম। এটা আমি মানতে রাজি নই। না, অবশ্যই না। কারণ এটা কারণ এটা একজন আসলে কি যে চারুকলায় পড়াশোনা বা ছবি আঁকার ক্ষেত্রে প্রথম ব্যাপারটা কিন্তু হচ্ছে কপি ওয়ার্ক। মানে যে যত ভালো কপি করতে পারবে সে আসলে তত বেশি স্কিল, মানে তার দেখা এবং আঁকা দুটাই কিন্তু তত বেশি স্কিলড। হ্যাঁ, আসলে যে আমরা যে বলছি যে ইটস মাই ক্রিয়েশন, কিন্তু আমরা তো সবসময় প্রকৃতি থেকেই হুম। নিচ্ছি। এই যে আহ, উপাদানগুলো, উপকরণগুলো যেগুলোকে আমি করছি, সব সম্মিলিত ভাবে যে প্রকাশ করছি, সবই কিন্তু কপি হ্যাঁ, করছি। ডেফিনেটলি। কারণ তোমার সবকিছুই তো ধরো মানে আমরা কি বলবো, তুমি একটা ল্যান্ডস্কেপ করো, তুমি একটা সিটিস্কেপ করো, তুমি সেখান থেকে অ্যাবস্ট্রাকশনে আসো, সবই তো আসলে তোমার মূল ম্যাটেরিয়ালস কিন্তু ওখান থেকে। বেসিকটা কিন্তু কপি। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ সেই জায়গা থেকে আছে, আর এর বাইরে তো যাওয়ার কোনো অপশন নাই।
এর বাইরে যাওয়ার অপশন তো মানে যেটা আরো আছে, আধ্যাত্মিকতা আছে, আধ্যাত্মিকতার মধ্যেও তোমার যে ফর্ম, যে কালার, যে কম্পোজিশন, সেটাও কিন্তু তোমার হচ্ছে প্রকৃতি থেকে বা তোমার আশপাশ থেকেই নেওয়া। আধ্যাত্মিকতা যদি আসেন, আধ্যাত্মিকতায় আসলে তো আপনার প্রকৃতির বাইরে তো যেতেই পারবেন না। ওটাই তো বললাম যে তোমার আশপাশে যা আছে সেই ঘটনাগুলোকেই কিন্তু ওখানে তোমার নিয়ে আসতে হবে, এছাড়া তো তুমি যেতে পারবে না। তো আমি আসলে আপনার সাথে আড্ডাতে এটাও আমার একটা মেসেজ হতে পারে, বা আমি আমার জুনিয়রদের জন্য আসলে, জুনিয়র অনেকেই আছে যারা ওই কপি ওয়ার্ক করে বা রিয়েলিস্টিক চর্চা করে। আমি বলবো কি যে রিয়েলিস্টিক চর্চাটা 100% দরকার, হুম কারণ যদি সে ফ্রিল্যান্সিং করতে চায়, বাংলাদেশের প্রেক্ষাপট এখনো ওরকম হয়নি ভাইয়া যে আপনি পেন্টিং করবেন, শুধু পেন্টিংই সেল হুম হবে, হুম, তা তো অবশ্যই। এখনো হয়নি। আছে ওটা কিছু রিনাউড আর্টিস্ট বা আপনিও জানেন যে কি ধরনের আর্টিস্টদের ছবি বিক্রি হয়, মানে যাদের ট্যাগ আছে তাদের ছবি বিক্রি হয়, আদারওয়াইজ সবার পেন্টিং বিক্রি হয় না কিন্তু। না না আপনি না, সবার সবার তো পোর্ট্রেট, ওইভাবে হবে না, মানে সেটা তো একটা লিমিটেশন আছে। যদি আপনার রিয়েলিস্টিক কাজের মধ্যে ধরেন যদি পোর্ট্রেট, হ্যাঁ পোর্ট্রেট ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কারণ এটা একদম যুগ যুগ ধরেই হয়ে আসছে, একদম মুঘল আমল থেকে। মানে এই যে মিনিয়েচার ছবি আঁকানো হতো, কারণ কি রাজা বাদশাদের ছবি আঁকানো হতো, রাজা আগে কিন্তু পৃষ্ঠপোষকতা করতো রাজা বাদশারা শিল্পীদের। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এক এক গভর্নমেন্ট এক এক রকম, মানে গভর্নমেন্ট জানি না, গভর্নমেন্টরা চায় না বোধহয় যে আসলে শিল্পীদের ঠিকভাবে পেট্রোনাইজ করতে পারে না, নাকি চায় না আমি তা জানি না। কিন্তু যদি গভর্নমেন্ট শিল্পীদের পেট্রোনাইজ করতে পারতো, তাহলে আমাদের দেশের যে আর্ট, বা আমাদের বাঙালিরা, আমরা বাঙালিরা যে ধরনের মেরিটোরিয়াস, বা আমরা যে যত ক্রিয়েটিভ চিন্তা করতে পারি, এগুলা দিয়ে আমরা অবশ্যই আজকে ফ্রান্স ফ্রান্স ইতালি এদেরকে আমরা হচ্ছে ধরছি, মাপকাঠি হিসেবে ধরছি। আমরা কেন নিজেদেরকে মাপকাঠি করতে পারছি না? এটা এই জায়গা থেকে কিন্তু কেউ যাচ্ছে না। এখন আপনি শাহাবুদ্দিন আহমেদ এই আপনার ফ্রান্স থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মান পাইছে। হুম তো এটা নিয়ে আমাদের সবাই গর্ব করছি, কিন্তু সবাই শাহাবুদ্দিন আহমেদ না, সবাই শাহাবুদ্দিন আহমেদের মতো অপরচুনিটি পায় না। সে যে অপরচুনিটি পাইছে, ওরকম না, অপরচুনিটি আমরা সবাই পাই না। ওটা পাওয়াটা আসলে অনেক বড় ব্যাপার, কারণ এটা সময়ের সাথে আবার মানে বিষয়টা সম্পর্কিত। উনি যে সময়ে মানে উঠে এসেছেন, সেই সময় ছিল আর এক রকম। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, রেনেসা বা মানে রেনেসা বলতে মানে ফ্রান্সের ক্ষেত্রে বা অন্যান্য জায়গার ক্ষেত্রে, ইউরোপিয়ান আর্টের ক্ষেত্রে, ইউরোপিয়ান আর্ট কালচারের ক্ষেত্রে এখানে চর্চার একটা বড় সময়ের ব্যাপার আছে, যে ওরা কত সময় ধরে করেছে আর আমরা কত সময় ধরে করছি। বেসিক্যালি আমাদের এখানে একটা কাউন্টিং পজিশন হচ্ছে, জয়নুল আবেদিন স্যার যখন থেকে শুরু করেছেন তখন থেকে একটা ভাইবস তৈরি হয়েছে, মানে মানে ইয়েটা শুরু হয়েছে, মুভমেন্টটা শুরু হয়েছে। কিন্তু ইউরোপিয়ান আর্ট কালচার তো তোমার হাজার বছরের পুরনো। হ্যাঁ ওরা ওই কালচারকে, আমরা যে পুরনো, ওরা যে পুরনো করছে সেটা কিন্তু এটা ওদের একটা, মানে ওদের একটা টেকনিক বলতে পারেন। ওরা কিন্তু ওই পুরাতন হুম হুম থেকেই কিন্তু কোনো ব্রোক দেয়নি, ব্রোক আপ করে না। আমরা যদি আজকে পাল যুগ থেকে শুরু করি আমাদের বাঙালির বাঙালির ইতিহাস, তাহলে কিন্তু আসলে আমাদের শিল্পকলার অবস্থান কিন্তু অনেক হুম, আগে, ডেফিনেটলি। অনেক দূরে যান, অনেক দূর থেকে। কিন্তু আমরা যে মাঝখানে ভাগ করে ফেলছি 47-এ, হুম 48, এর জন্য আমাদের 50 বছরই হয়নি আর কি। যদি শুধু বাংলাদেশ চিন্তা করেন তাহলে তো 50 বছরই হয়নি, এই যে হবে এই বছর 50 বছর। না, তা তো অবশ্যই। কারণ হলো যে এখন মানে ওই যে বললাম না যে এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে যে মানে কোন সময় আসলে বেশি এটাকে নিয়ে মুভমেন্ট হচ্ছে, সেইটা মানে মুভমেন্টের উপর কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গেছে। কারণ যখন দেখা যাচ্ছে যে তুমি আমাদের এখানে যেটা, আমাদের একটা সাবজেক্টই তো আছে যেটা ওরিয়েন্টাল আর্ট, তাই না? তো ওরিয়েন্টাল হ্যাঁ, আর্ট কিন্তু হচ্ছে দেখা গেলো সবগুলো সাবজেক্টের মধ্যে সবচেয়ে পুরনো আর্টেরই মানে হচ্ছে তোমার সিরিয়াল আর কি। এটা আমাদের হ্যাঁ, উপমহাদেশে, এটা এই ভারতীয় উপমহাদেশের নিজস্ব আর্ট, যেটা তুমি বললা যে নিজের। পাল যুগের আর্ট বা তারপরে যে মানে যুগগুলোর আর্ট আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়েন্টাল আর্টের ধাঁচ কিন্তু হচ্ছে ওই সাইড থেকে আসা, মানে এটা হচ্ছে উপমহাদেশীয় আর্টের মধ্যেই পুরোনোগুলো আর্টের মধ্যে একটা।
তো সেই হিসাবে দেখা যাচ্ছে আধুনিক আর্টের ক্ষেত্রে কিন্তু মূল তোমার ইয়েটা এসছে মানে ইউরোপিয়ান আর্ট থেকে, মানে আধুনিক আর্টে মুভমেন্ট করা বা মানে সলভ করাটা বা সলভ করা বা মানে ওটাকে নামাটা, এটা এসছে বেসিক্যালি হচ্ছে তোমার ইউরোপিয়ান আর্ট থেকে। তো ওইভাবেই আসলে আগানো এখন সেটা আছে আমাদের দেশেও হয়তো হবে আস্তে আস্তে, যেহেতু একটা সময় ছিল যখন চারুকলাকে পড়তে দিতেই চাইতো না বা খুব নিমরাজি ছিল। ইভেন আমরাও যখন হয়েছে যে তখন না তোমাদেরকে ডাক্তার ইংরেজি পড়তে হবে, চারুকলায় পড়া যাবে না, এই সেই মানে আর্টিস্ট হতে হবে। কিন্তু তখন আসলে আর্টিস্ট বলতে শুধু আর্টিস্টকেই বোঝাতো, মানে একজন চিত্রশিল্পী হিসেবে বোঝাতো। কিন্তু চিত্রশিল্পী থেকে কিন্তু ওই সময় যারা চিত্রশিল্পী হিসেবে আছেন, বিশেষ করে তুমি যদি স্বাধীনতার পরে বা স্বাধীনতার কিছু আগে থেকে যদি তুমি দেখো, তাহলে 50 বছর ইতিহাস দেখলে দেখবে যে শুরুর দিকে যারা ছিলেন, রফিকুন নবী স্যার, হাশেম খান স্যার, তারপরে ইনাদের সিরিয়ালে যারা ছিলেন, তারা কিন্তু দুঃসাহসিকভাবেই শুরু করেছিলেন তখন কাজগুলো, তাই না? ওনারা কিন্তু তখন যখন ভর্তি হন তখন কিন্তু এইসবের কোনো অপশনই ছিল না, মানে তারা কিন্তু অনেক মানে সাহস করে আগিয়েছে দেখে কিন্তু তখন এইদিকে আগাইতে পেরেছে। এবং মজার ব্যাপার হলো যে তোমার 80-র দশক পর্যন্ত কিন্তু মানে চারুকলার এই যে ইন্টেরিয়র ডিজাইনের যে কথাগুলো বলি, আমি অনেকগুলো বইয়ে পড়েছি, স্পেশালি তোমার হুমায়ুন আহমেদের বই অনেকগুলো জায়গাতে দেখবা যে বাইরে থেকে আর্টিস্ট নিয়ে এসে, চারুকলা থেকে আর্টিস্ট নিয়ে এসে ইন্টেরিয়র ডিজাইন করানো হতো। মানে এটা দেখো, মানে অ্যাসথেটিক্স মেথডটাকে মেনটেন করা হতো ওইভাবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। পরবর্তীতে সেগমেন্ট হয়ে গেল যুগে, মানে সময়ের চাহিদা অনুসারে প্রত্যেকটা ভাগ হয়ে গেল, ডিজাইন পার্ট হলো আলাদা, তারপরে এর পাশে মানে এর সাথে সাথে তখন আর্কিটেকচারাল ডেভেলপমেন্টগুলো শুরু হলো, অন্যান্য আর্টের প্যাটার্নগুলো শুরু হলো, যে কারণে ধরুন আজকে আমাদের ডিপার্টমেন্টও হয়ে গেছে ফ্যাকাল্টি, যেখানে এতগুলো সাবজেক্ট তৈরি হয়েছে, স্টুডেন্ট বের হচ্ছে। এখন তো এক ডিজাইনের মধ্যেই অন্তত না হলো 15 থেকে 16 রকমের মানে ইয়ে আছে, মানে ভাগ আছে। এক পেন্টিংয়ের মধ্যে আরো কয়েক রকমের ভাগ আছে। তো এইভাবে আস্তে আস্তে ছড়াচ্ছে। আমার মনে হয় যে এটা একটা বড় দিক, সাইন আর কি, গুড সাইন, যে আস্তে আস্তে এদিকে ডেভেলপ করে যাচ্ছে। তো আমার মনে হয় হয়ে যাবে আস্তে আস্তে, যখন হচ্ছে তখন ইনশাল্লাহ হবে। আর আরেকটা ছিল আগে যে নিজের কাজ দেখানোর জন্য কিন্তু তখন শুধুমাত্র এক্সিবিশন নির্ভরই আমরা ছিলাম। ব্যাপারটা হ্যাঁ, খেয়াল করো যে একটা এক্সিবিশন করলে আমি আমার কাজগুলো দেখাতে পারতাম, কিন্তু নাও ইট এগুলো কিন্তু অনেক ডেভেলপড। এখন আমরা এক্সিবিশনও মানে যদি না হয় তাহলে তুমি কিন্তু নিজে নিজে সেলফ মানে এক্সিবিট করতে পারছো অনলাইনের মাধ্যমে। কাজগুলো কিন্তু হাজার মানুষের কাছে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট তুমি অনেক বড় বড় আর্টিস্টের সাথে সহজেই মানে তুমি মানে কি বলবো ইনকর্পোরেট করতে পারছো যে হ্যাঁ এখন তো মানে এরকম হচ্ছে ওরকম হচ্ছে। যেরকম আমি সেটা সাধারণত করি যে আমার এরকম 2জন ডিজনি আর্টিস্টের সাথে সরাসরি যুক্ত আছে, তাদের কাছে আমি সরাসরি যখন আমি প্রবলেমগুলো বলি ওনারা কিন্তু সলভ দেন অথবা সলভের লিঙ্ক দিয়ে দেন। তো এটা কিন্তু বিশাল ব্যাপার আমার কাছে, যে না আমরা ইন্টারাক্ট করতে পারছি এই বাংলাদেশে বসে, হ্যাঁ ইনফ্যাক্ট এখানে বসে, ঢাকার আছে যে মানে এখানে এখনো বিষয় না। তো এটা একটা কিন্তু দারুণ ব্যাপার। তুমি যেরকম পোর্ট্রেট করছো, তোমার ইউটিউব চ্যানেলে আছে, তোমার ইউটিউব চ্যানেলে দেখছে, ফেসবুক পেজে দেখছে, হ্যাঁ যে তুমি পোর্ট্রেট করছো, কিভাবে করছো, কোন স্টাইলে কাজটা করছো, এটা কিন্তু অন্যেরা দেখে আবার ইন্সপায়ারও হচ্ছে যে বাহ এইভাবে তো কাজ হচ্ছে, এই স্টাইলে তো কাজ করা যায়। তো এটাই আমার কাছে আমার মনে হচ্ছে অনেক বেশি একটা বড় অবদান আর কি। আমার কাছে মনে হয় কি যে ভাইয়া যে এই আর্টটাকে আমার একটা একটা পর্যায়ে হুম ছিল, একটা বাংলাদেশ সময়কাল পর্যন্ত আর্টটা এমন একটা বিষয় ছিল যে আর্টিস্ট বা আর্টওয়ার্ক বা পেন্টিং মানে হচ্ছে খুব খুবই একটা ভাব হুম হুম গাম্ভীর্যপূর্ণ, বা এখানে সাধারণ মানুষ জিজ্ঞেস করতে ভয় পাইতো আর কি। এটা আপনি কি আঁকাইছেন, এটা জিজ্ঞাসা করতে তারা ভয় পাইতো, যে আর্টিস্ট আঁকাইছে তার মানে এখানে আর কিছু বলা যাবে না। না তো অবশ্যই। এতে একটা ডিস্টেন্স ক্রিয়েট হ্যাঁ হয়েছে আপনার আপনার হচ্ছে ভিউয়ারের সাথে আর্টিস্টের আর্টওয়ার্কের ডিস্টেন্স ক্রিয়েট হ্যাঁ হয়েছে। তো আপনার কাছে মনে হয় কি যে আর্টের তো অনেক ধারা আছে, অনেক ধারার মধ্যে যেটা রিয়েলিস্টিক ধারার মধ্যেও আপনার হচ্ছে পোর্ট্রেটটা এত বেশি কানেক্ট করা যায় সাধারণ মাস পিপুলের সাথে এত হুম হুম সহজে, মানে ওরা বুঝতেও চায় না অনেকে যে পোর্ট্রেট আর্টের মধ্যে পড়ে। ওরা কিন্তু এটাও জানে না যে পোর্ট্রেট আর্টের মধ্যে পড়ে। তো ওরা হচ্ছে পোর্ট্রেটটাকে খুবই করছে। আর যখন পোর্ট্রেট, একটা মানুষ যখন একটা ঘরে কারো আঁকানো পোর্ট্রেট হ্যাঙ্গিং করছে বা একটা মিউজিয়ামে রাখছে, তখন কিন্তু সাধারণত তার তার পরম্পরা অনুযায়ী তাদেরও কিন্তু একটা ডিমান্ড ক্রিয়েট হয়, আর্টের প্রতি একটা হুম ডিমান্ড হুম ক্রিয়েট হয়। ওই তখনই কিন্তু ওরা ভাবতে শুরু করে। তো আমার কাছে মনে হয় যে আমাদের জেনারেশনকে যে
আজকে আজকে তো হচ্ছে জয়নুল আবেদিন ওনারা তো নিয়ে আসছে। ডেফিনেটলি। তারপরে হাশেম স্যাররা, নবী স্যাররা, ওনারা এটাকে বাংলাদেশে এস্টাবলিশ করছে। এখানে শুধু নবী স্যার বা হাশেম স্যাররা না, এখানে কিন্তু বাংলাদেশে যতগুলা আর্টের হুম প্রতিষ্ঠান হুম। আছে, ধর চিটাগাং এর হচ্ছে আপনার রশিদ চৌধুরী, তারপরে হচ্ছে খুলনার যে শশীভূষণ পাল ছিল, হ্যাঁ। সে কিন্তু জয়নুল আবেদিনের আগে 1921 বা এরকম টাইমে হচ্ছে বাংলাদেশের খুলনাতে একটা আর্ট প্রতিষ্ঠান সে গড়ছিল আর কি। বাহ। না এটা। তো হচ্ছে, হ্যাঁ, ওটা কিন্তু অনেক হুম হুম। আগে, শশীভূষণ পাল, কিন্তু ওটা ওইরকম ওরকম প্রচার বা ওরকম ডকুমেন্টেশন নাই, কিন্তু ওটা কিন্তু এখন পর্যন্ত এটা আমরা কিন্তু জানি যে ওই খুলনার আর্ট কলেজটার সবচেয়ে আগের ছিল সবচেয়ে। তো তারপরে দেখা গেল আপনার আহ, মূলত শুরু হলো কি হবে, ঢাকা চিটাগাং এ হচ্ছে রশিদ চৌধুরী স্যার, আর এদিকে আমাদের এখানে আসলো মইনুল হক স্যার। হুম। এই উনি কিন্তু চিটাগাং এর, উনি কিন্তু এসে রাজশাহী চারুকলার প্রতিষ্ঠা করলো আর কি, তার কনসেপ্টে। না এখানে অবশ্য আরো আর একজন আছেন আর কি। আমাদেরও এখানে স্থানীয় আরো দুইজন মানুষ আছেন যারা এটার মেইন উদ্যোক্তা হিসেবে কাজ করেছিলেন তখন। কারণ আজকে তুমি হয়তো জানো, কিন্তু আমাদের আর্ট মানে এখন যে আর্ট ফ্যাকাল্টি সেটা তো ডিপার্টমেন্ট, তার আগে ছিল কলেজ, তার আগে কিন্তু মানে কলেজ হিসেবে এটা শুরু হয়েছিল রাজশাহী শহরের ইয়ে থেকে, ট্রেনিং সেন্টার থেকে, মানে তোমার টিচার ট্রেনিং হ্যাঁ, থেকে। সম্ভবত একলা শুনলাম হ্যাঁ। টিটি কলেজ প্রিন্সিপাল ছিলেন তো ওই সময় তিনজন একলা। মানুষ মেইন উদ্যোক্তা ছিলেন, তার মধ্যে তো আর কি উনিও একজন আছেন। তো প্রদীপ, আমাদের আসলে টাইমটা একটু টাইট আর কি, যে কারণে আমরা আস্তে আস্তে করে আবার একটু অন্যদিকে আগাই। অলরেডি আমরা এটা গেছি, আমরা এতক্ষণ ধরে এদের আসলে এইগুলো গল্প এত ইন্টারেস্টিং যে বলতে শুরু করলে এটা শেষ করা খুব টাফ, কারণ এগুলো চলতেই থাকবে। এখন হ্যাঁ, আমরা এখন কিছু মন্তব্য এসছে, এগুলো শুধু একটু শেয়ার করি। যেরকম এখানে দেখতে পাচ্ছি নাজমুল নাহার মুক্তা, উনি লিখেছেন শুভকামনা রইল, ধন্যবাদ। রাহিল নবী ভাইয়া লিখেছেন গুড আর্টিস্ট বড়, গ্রেট আর্টিস্ট স্টিল, থ্যাংক ইউ ভাইয়া। ফারহানা আক্তার, উনিও এক আপা, আমাদের শুভকামনা, অনেক ধন্যবাদ। আরও আছে, আমি যতটুকু পেরেছি দেখাচ্ছি। আর এর পাশাপাশি যেটা হয়েছে যে তোমার এমনিতে আদার্স এই অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি আছে, মানে তুমি যে কদিন আগে মনে হলো ইয়ে করেছো, মানে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ অ্যাটেন্ড করছো বা করছো, অ্যারেঞ্জ করছো। আচ্ছা, এখানে আসলে যে আপনি আপনার রাজশাহী হুম হুম রাজশাহী যখন আপনি এখানে আবার রাজশাহীতে ব্যাক করলেন, যখন এটা রান হুম হুম। করলো, তো খুব ভালো লাগছিল যে সেটা হচ্ছে আসলে একটা টিম যা করতে পারে ব্যক্তি তা করতে পারে না। না ডেফিনেটলি। আপনি শুধুমাত্র আপনি হচ্ছে রণ ভাই বা আমি শুধু প্রদীপ কিছু না করতে না না, পারবো না। সম্ভব না। আমরা দুইজন চেষ্টা করলেও কিছু একটা করতে হুম, পারবো। ওটাই তো। সে কারণে তো ধরো ওই এই যে আট সং আড্ডার একটা বড় কনসেপ্ট তো এই জায়গাতেই যে একজন তো কথা বলে লাভ নাই, আরো সবাই মিলে যখন হ্যাঁ, কথা হবে, সবাই মিলে যখন আসবে, তখন সবার মধ্যে একটা ইন্টারেস্ট গো করবে যে না, তাহলে আমরাও এটার মানে অংশ। তাহলে একটা ভাইব ক্রিয়েট হয় আর হ্যাঁ। কি। তো আমরা হচ্ছে যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট একদম শেষ পর্যায়ে আর কি, আপনার 17 সালের দিকেই আমরা হচ্ছে রাজশাহীতে একটা গ্রুপ চিন্তা করলাম, একটা গ্রুপ করব, সেটা হচ্ছে নাম দিলাম আমরা শিল্পযাত্রা। কনসেপ্ট আমার মাথায় আসলো, তখন আমি এই যে অনিকের কথা হুম বললেন হুম না, হুম। অনিকের সাথে শেয়ার করলাম। অনিক আমি একই মেসে ও থাকতাম, আচ্ছা আচ্ছা। তো অনেকের সাথে শেয়ার করলাম, দোস্ত এরকম একটা কিছু করতে হবে আমাদের। তো অনেক বললো, অনেকে সম্মতি দিল, তো আমরা একটা গ্রুপ খুলে ফেললাম। কিন্তু আপনি এটা ভালো করে জানেন, স্টুডেন্ট থাকাকালীন সময় এরকম একটা গ্রুপ রান করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ। স্টুডেন্ট থাকাকালীন এরকম একটা গ্রুপ গ্রুপ যেটা আমরা অ্যাক্টিভিটিস হ্যাঁ। করবে, ডিপার্টমেন্ট দৌড়াবে, পোলাপান, এটা একটু ঝামেলা আছে, কিন্তু আপনি না এটা বুঝতেই মানে পারবেন। এটা তো স্বাভাবিক, কারণ তোমাকে একটা গ্রুপ মেনটেন করা বা এটাকে নিয়ে আগানো, শুধু মেনটেন করা বলতে তো একরকমের বোঝায়, কিন্তু এটাকে নিয়ে যদি তুমি প্ল্যানিং থাকে তোমার, তাহলে সেভাবে আগাতে গেলে তোমাকে রীতিমতো প্রপার প্ল্যানিং, প্রি প্ল্যান করে আগাতে হবে, এবং এটার জন্য বিশাল সময় দিতে হবে একটা। হচ্ছে ওই আপনার 17 সালের ওই সময় আর ওটাকে আমরা রান করলাম না ওরকম ভাবে। তারপরে হচ্ছে 18তে যখন আমার মাস্টার শেষ হয়ে গেল আমাদের, আচ্ছা। একদম 18তে মাস্টারও শেষ হলো, আমরা হচ্ছে এই গ্রুপটাকে আবার রান করা শুরু করলাম আর কি।
তো হচ্ছে ওই গ্রুপের থেকে আমরা আসলে আমি তো তখন হচ্ছে অ্যাওয়ার্ড পেয়ে গেছি অলরেডি। তারপরে হচ্ছে আমি কিন্তু মাস্টার্সে আমি আমার ডিপার্টমেন্ট ফার্স্ট ছিলাম। আমার ডিপার্টমেন্ট ফার্স্ট বলতে কি, এখন হচ্ছে ফ্যাকাল্টি, আমরা তো ডিপার্টমেন্ট ছিলাম, আমরা তো চারুকলা হুম। ডিপার্টমেন্টের ভাস্কর্য ভাস্কর্য পেন্টিং সিরামিক সবাই তো গ্রুপ ছিল হ্যাঁ। তখন। আমি কিন্তু মাস্টার আমার আমার ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলাম। তো ওই একটা অ্যাচিভমেন্ট ছিল, যে এটা একটা অ্যাচিভমেন্ট ছিল কিন্তু, যে আমি ডিপার্টমেন্ট ফার্স্ট। তারপর আবার হচ্ছে যখন অ্যাওয়ার্ড পেয়ে গেছি তখন কিন্তু একটা কনফিডেন্ট লেভেল বেড়ে গেছে, হুম হুম। যে না, আমি যা ভাবছি শিল্পকে আমি যেরকম ভাবে চিন্তা করি, শিল্প এরকমই। তো এই এরপরে হলো কি, এরপর এশিয়ান আর্ট বিয়ানালে হচ্ছে প্রথম 2018 সালে কিন্তু প্রথম এশিয়ান আর্ট বিয়ানালে প্রজেক্ট ইনক্লুড হলো, কিউটিএল প্রজেক্ট। আচ্ছা। তো আমি ওই প্রজেক্টে সুযোগ পেলাম। তো আমাকে ওই এর জন্য আসলে অনেক আমি থ্যাংক ইউ জানাই হচ্ছে বিশ্বজিৎ গোস্বামী স্যারকে, আর্টিস্ট বিশ্বজিৎ গোস্বামী, আপনি হ্যাঁ নাম হ্যাঁ হ্যাঁ, শুনবেন বিশ্বজিৎ গোস্বামী অবশ্যই। স্যার। তো স্যারের অনেক স্নেহ পাইছি, এখনো আছি। স্যারের একটা, স্যার আমরা মিলে একটা গ্রুপ আছে আমাদের, বৃহত্তর। হ্যাঁ হ্যাঁ। বৃহত্তর প্যান্ডামিক টাইমে কিন্তু বৃহত্তর হচ্ছে 10 জন আর্টিস্টকে বৃত্তিও দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য আমি মার্চ দেখেছিলাম ফেসবুকে, ওনাদের যে গ্রুপে আছে বা পেজটা আছে সেখানে দেখেছিলাম। মার্চের 15-তে আপনার হচ্ছে আমাদের বৃহত্তের হচ্ছে প্রোগ্রাম আছে, ওই 10 আর্টিস্টদের এই প্যান্ডামিক সিচুয়েশনে যে কাজগুলা হুম করছে হুম। ওগুলা দিয়ে এক্সিবিশন বেঙ্গলে আচ্ছা। হবে। তো যাই হোক, স্যারের বিশ্বজিৎ গোস্বামী স্যারের সাথে থেকে মানে আর্টটাকে বা আরেকটা ডাইমেনশন থেকে দেখছি আমি। আর মূলত ঢাকায় গিয়ে স্যারের সাথে আমি প্রথম কাজ করা। আচ্ছা। আমরা ওই এশিয়ানে প্রায় 1 মাস কাজ হুম। করছি, মান্থ লং প্রজেক্ট ছিল। হ্যাঁ। শিল্প টোটালটাই পেট্রোনাইজ করছি শিল্পকলা আর বাংলাদেশ কালচারাল মিনিস্ট্রি। ওইখানে আপনার অনেক আর্টিস্টের সাথে পরিচয় হয়েছে। তো ওখানে অনেক কিছু শিখছি আমি আর কি। তো তারপরে ওখান থেকে আসলাম, যে আমার কাছে মনে হলো যে আপনার রাজশাহীতে মানে আমরা একাডেমিক যে চর্চাগুলা করি, একাডেমিক চর্চার বাহিরের যে প্র্যাকটিসটা আছে, এই প্র্যাকটিসটা করা উচিত এখানে। না হলে আসলে এই কন্টেম্পোরারি টাইমে আমরা শুধু একাডেমিক চর্চা দিয়ে কিন্তু ওয়ার্ল্ডে কোনো ভাইব ক্রিয়েট করতে না। পারবো না। তো ওই জায়গা থেকে আমরা শিল্পদত্তে আমরা সবাই মিলে একটা মটো তৈরি করলাম, যে নন একাডেমিক প্র্যাকটিস হবে এই শিল্পযাত্রায়। তো তারপরে আমরা শিল্পযাত্রা থেকে একটা এক্সিবিশন থ্রো করলাম, এক্সিবিশন করলাম, আচ্ছা। মানে নন একাডেমিক, একবারে নন একাডেমিক চর্চা। তারপরে হচ্ছে তরুণ ঘোষ স্যার, ওই কামাল হুম লোহানী হুম। স্যার, ওনারা কিন্তু আমাদের ইয়েতে আসছিলেন আর কি। তো তারপরে একটা ইন সার্চ অফ আর্ট, নামে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছিলাম আচ্ছা। আমরা। তো ওখানে কিন্তু আপনার একদম নন একাডেমিক প্র্যাকটিস, মানে তরুণ ঘোষ, আর্টিস্ট তরুণ ঘোষকে তো হ্যাঁ চিনেনি ভাই, হ্যাঁ তাই না? হ্যাঁ। উনি তো তখন কিন্তু ওই যে কামাল লোহানী স্যার আসছিলেন, উনি তো এখন নাই না। আমাদের মাঝে। তো আমার এটা বিশাল সৌভাগ্য যে কামাল লোহানী স্যারও আমার ওই প্রোগ্রামে হচ্ছে উপস্থিত ছিলেন। আরেকজনের কথা না বললেই না, যে শিল্পযাত্রার আমাদের আরেকজন ছিল, মানে এখনো আছে উপদেষ্টা হিসেবে, শান্তনু মন্ডল। শান্তনু দাদাকে হ্যাঁ হ্যাঁ দেখছিলেন? হ্যাঁ, শান্তনু। হ্যাঁ হ্যাঁ, খুলনার খুলনা টিচার টিচার, এখন আমাদের জুনিয়র ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। দাদাও খুব করছে আর কি। তো অনেকেই সবাই মিলে, আর বর্তমান রানিং স্টুডেন্ট অনেকেই আছে, যারা আসলে আমরা তো কিছুই করতে পারবো না, রানিং রাই মূলত ওদের এফোর্টেই শিল্পযাত্রাটা মূলত দাঁড়াইছে আর কি। এক্সেলেন্ট। তো আপনার এই প্রোগ্রামটা আপনার যখন আশ্রয়টা শুনলাম, শোনার পরে মনে হইলো যে না, এবার একজন শক্ত একটা মানুষ পাইছি আর কি, যে রাজশাহীর, সে রাজশাহীকে, আমরা তো রাজশাহী হুম না, হুম। আমি কিন্তু ময়মনসিংহ এর বাসা, আমার ময়মনসিংহ মুক্তাগাছা। আচ্ছা। কিন্তু বাংলাদেশের আর্ট কালচারে কিন্তু সবাই আমাকে রাজশাহীর প্রদীপ হিসাবে তাই চিনে। তো, সবাই তো তাই, মানে আমিও তো তাই জানতাম এক সময় আর কি, যে তুমি রাজশাহীতেই আচ্ছা, তুমি রাজশাহীর ছেলে আর কি। সেই তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি রাজশাহীতে থাকো না মানে কোথায় থাকো আর কি। হচ্ছে আমাকে নতুন করে পরিচয় দিতে হয় যে আমার বাসা হ্যাঁ। ময়মনসিংহে, কিন্তু আমি রাজশাহী না, এটা ইউনিভার্সিটিতে খুবই ভালো, লেখাপড়া করছি। আমরা চাইবো তুমি তো রাজশাহীতেই থাকো। হচ্ছে তো রাজশাহীতে হচ্ছে আপনার রাজশাহী প্রদীপ বলে সবাই চিনে হ্যাঁ। মোটামুটি যত আর কি। আর আমার তো জার্নি খুব বেশি না। দূরের না। তো ওই এতটুকু জার্নিতে মানে অনেক ডাইমেনশন থেকে আর কি দেখতে পাচ্ছি।
ও স্ক্রিনে একটা ছবি দেখছি হাসান আজিজুল হ্যাঁ স্যারের হ্যাঁ, সাথে। আচ্ছা আমরা এখন ওই তোমার কথা বলার সাথে সাথে আমরা স্ক্রিনেও দেখছি আর কি কাজগুলো। তার মধ্যে আজকে ইন্টারেস্টিং হলো যে আজকে হাসান আজিজুল হক স্যারের বার্থডে, হ্যাঁ, তো ওই দিনই আবার এই যে ছবিও বের হয়ে আসলো। তো আমরা আসলে এখন দেখছি যে মানে এর বেশ কিছু ফটোগ্রাফি প্রদীপের, এবং সাথে তার কিছু কাজেরও ছবি আছে। একটা একটা করে যাই, অনেক ছবি আছে ওর। এটা সম্ভবত মনে এটা হয় হচ্ছে ডিপার্টমেন্টে এক্সিবিশনের সময়। ডিপার্টমেন্টে আমি এই কাজটাতে অ্যাওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, পেয়েছিলাম। এটা ইয়াং এ, এটা ইয়াং আমার এ, এই কাজে আমি হচ্ছে ইয়াং এ অ্যাওয়ার্ড পাই গত আচ্ছা, বছর। মেকিং এ বেস্ট অ্যাওয়ার্ড বাহ, পেয়েছিলাম সেটাতে। এটা তোমার ওয়ার্কিং এটা প্রসিডিউর। এই যে ছবিটা এখন আছে ঋত্বিক, যে এটা সম্ভবত ছবিটা মনে হয় তুমি ইয়েতে করতে পারবে না, যে তোমার হয়তো রোহিঙ্গা নিয়ে মনে হয় না? রোহিঙ্গা আচ্ছা ক্যাম্পে, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ছবি। কারণ আমার লাইফে ফার্স্ট ক্যাম্প ছিল এটা। আচ্ছা, এটা হচ্ছে আমার লাইফের প্রথম অ্যাওয়ার্ড ওয়াটার ওকে। কালারে। আমরা একটু তাড়াতাড়ি চলে আসি, তাহলে অনেকগুলো ছবি দেখতে পারবো। তুমি শুধু একটু অ্যাড্রেস করে দাও যে ছবিগুলো কিসে কখন তোলা আর কি, ওই সময়টা। এটা সম্ভবত তোমার স্টুডেন্ট লাইফে। এটা আমার ফ্রেন্ড সহ আমি আচ্ছা ফাইন, এটাও রাজশাহীতেই মনে হচ্ছে এখানে। 17 সালে এই পুরস্কারটা পেয়েছেন। এটা বঙ্গবন্ধু শিশু উৎসব, এটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে। হ্যাঁ ইনি হচ্ছে চন্দ্রশেখর দে হ্যাঁ হ্যাঁ, শিল্পী। চন্দ্রশেখর দে। উনি আমার ওই ইয়াং এর ইয়েতে ছিল, জাজ বাহ, ছিল আর কি। খুবই গুণী মানুষ এটা উনি। এটা আমাদের আগের ডিসি স্যার, হ্যাঁ, মানে মিজান স্যার আর কি। আসলে এই ছবিগুলা খুব খুব ইম্পর্টেন্ট আমার লাইফে। এটা তোমার যমুনা টিভিতে কোনো একটা ইন্টারভিউ, এটাও সেই সময়কার 2016 সালে দেখতে পাচ্ছি। স্যাররা আছেন এখানে, তখন ফ্যাকাল্টি হয় উইথ সার্টিফিকেট। শর্মা স্যার, হ্যাঁ, এটা ইয়াং ইয়াং এর এ, হ্যাঁ, ছবি ছিল। তোমার হাতে ইয়াং এর। আমার মা বোন আর কি। আচ্ছা, এখানে। এখানে আমার বন্ধু আচ্ছা, আছে শিমুল। এটাও তো মনে হচ্ছে যে পুরস্কার নেওয়ার সময় ইয়াং এর। হ্যাঁ, ইয়াং এর পুরস্কার নেওয়া। স্যার এখানে হাসান আজিজুল হক স্যার, এই যে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। হ্যাঁ। এটা হচ্ছে চিরন্তন ও, ফুটবল খেলা চারুকলার। হ্যাঁ, চারুকলার চাপুতে, হ্যাঁ, চাপুফে। খেলা। এটা আমরাও খেলে এসেছি। হ্যাঁ, আর্টিস্টটা শুধু ছবি আঁকা এরকম না, হ্যাঁ, খেলেও খেলা কিন্তু। আমাদের সময় বেশ ভালো ছিল অবস্থা আর কি। আমরা আমরা কিন্তু ভাইয়া হচ্ছে চাপুফের 3 বারের চ্যাম্পিয়ন, আর একবার হচ্ছে ড্র, আচ্ছা, মানে ড্র হচ্ছে আমরা, আমাদের টিমটা। ওকে। এটা একদম লেটেস্ট। এটা হচ্ছে আপনার এরপরে একটা ছবি দেখেন, এই ছবিটা খুব লেটেস্ট। এটা হচ্ছে আমি আহ, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আপনার একটা ছিল আচ্ছা, বাচ্চাদের, এটা হাসুমনি পাঠশালা অ্যারেঞ্জ করছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ও হাসুমনি ওটার হাসুমনির ওই যে পাঠশালা আর কি। এটা তো একটা ওয়ার্কশপ হলো না, মানে ক্যাম্পিং হলো না, একটা ক্যাম্প হলো আর কি, যে 19 সালে শুরুতে। 19-এর শেষে, একদম শেষে। হ্যাঁ হ্যাঁ, না এটা সরি আমাদের সরি, last- 19 শেষে। তো তোমার তো ডিসেম্বরের দিকে এটা হলো। ওটার আমি কোঅর্ডিনেট করছিলাম, রাজশাহীর এইটা কোঅর্ডিনেট। সম্ভবত তোমাদের লাস্ট ট্যুরের এটা। কয়েকদিন বরিশাল ও মুলানিতে বাহ, গিয়েছে। এটা এটা হচ্ছে সার্চ সোল। ওখানে এটা খুব ইন্টারেস্টিং, এই প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং, কারণ ওখানে আমরা সবাই গেছি কোনো উইদাউট ম্যাটেরিয়াল, আচ্ছা, গিয়ে ওখানে সবাই আমরা কাজ করছি। মানে ওখানে যা আছে ওখান থেকে, মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে আর্টের সাথে সাধারণ মাস পিপুলদের কানেকশন। বাহ, এটা আমার মেইন মোটো ছিল আর কি। সেটাই তো হওয়া দরকার। এখানে এগুলো সব শিল্পকলা অ্যাওয়ার্ড, এবং এটা তো তোমার যমুনা টিভির। এটা আমার এটা favorite। মনে হচ্ছে কোথাও একটা স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আপনার ওই যে সিটি মেয়র খালেদুজ্জামান লিটন যখন মেয়র পাস করলো এই কিছু 18-তে, মেবি হ্যাঁ 18 থেকে বা 19-এ, বা ওই সময় আমরা হচ্ছে চারুকলা থেকে একটা বালু ভাস্কর্য সুন্দর বানাই। হয়েছে। ইন্টারেস্টিং কিন্তু মজার। এই মানে এই সান্ড স্কাল্পচার গুলো সাধারণত আমরা দেখতে পাই রিলিফ ওয়ার্ক গুলো, এটা তো সমুদ্র সৈকতে বেশি মানে প্রচলন। এটার কিন্তু
হচ্ছে এটার এটার আইডিয়া কিন্তু হচ্ছে মানে অনেক অনেক এটা প্রথম চিন্তা আচ্ছা করে, আচ্ছা, তারপরে একসাথে মার্চ হ্যাঁ করি। অনেক তো স্কাল্পচারের ছাত্র ছিল আর কি। হ্যাঁ, অনেক প্রথম চিন্তা করে তারপরে আমরা একসাথে বাহ, কাজ করি। বিন্দু বিসর্গ এগুলো আছে এখানে, তোমার প্রসপেক্টাস। এটা হচ্ছে আমাদের বিন্দু বিসর্গের হুম টিম। হুম। আমরা এই টিম কাজ করছিলাম বৃহত্তা না? এশিয়ানে এশিয়ানে। ও আচ্ছা, এশিয়ানে। তো এটা এটা বিন্দু বিসর্গ। বাহ। যে এটা অলোকেশ হুম গুপ্তার আর বিকাশ বিশ্বজিৎ গোস্বামী বিশ্বজিৎ আছে। আমাদের পার্টি। হ্যাঁ, আর বামে কালো শার্ট উনি হুম বিকাশ হুম হুম, স্যার আর কি, বিকাশ ছাদের ভাই, মানে আমরা ভাই হিসেবে চিনতাম এক সময়। চারুকলার ছিলেন আর হ্যাঁ, কি। উনি তো রাজশাহী চারুকলারই স্টুডেন্ট ছিলেন এক সময়। এই যে পাঞ্জাবি পরা লোকটা কিন্তু যোগেন আচ্ছা চৌধুরী, আচ্ছা, উনি আমার কাজ নিয়ে ডিসকাস করছিল আর কি। তোমার কাজে। এটা একটা আলাদা এক্সিবিশন ছিল। আর এটা যে বরিজুল হক স্যারের এই পোর্ট্রেটটা আমার বাহ। নিজেরই করা, পোর্ট্রেটটা আমার করা। এটা আরেকটা প্রজেক্ট ছিল। ওকে। এটা আমরা হুম জাহাঙ্গীরনগরে হুম। ওই মানে এটা আরবান আওয়ার নামে প্রজেক্ট ছিল। মানে এই যে লাস্ট প্রজেক্ট যেটা হ্যাঁ হ্যাঁ। করলাম অনেকটা এই নিয়ে আর কি। আচ্ছা। সাইট স্পেসিফিক ওয়ার্ক আর কি, সাইট স্পেসিফিক সাইটে যায় নিয়ে যা আর কি ওখান থেকে কালেক্ট করে বুঝতে পারছি, আর মানে কি। ইনস্ট্যান্ট যা থাকবে সেটাই, মানে যে রিসোর্স গুলো থাকবে সেটাকে কাজে লাগানোর জন্য তোমার করা ক্যালেন্ডার। এটা হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার আমার জন্য খুবই হুম। প্রেস্টিজিয়াস, আমার জন্য কারণ এই ক্যালেন্ডারের আমি একমাত্র সবচেয়ে জুনিয়র আর্টিস্ট। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু হচ্ছে হাশেম স্যার, হুম হুম রফিকুল হুম। নবী স্যার, তারপরে মইনুল ইসলাম স্যার, জামাল স্যার, শামসুজ্জোহা, কনক চাপা চাকমা, ইনারদের মতো আর্টিস্ট, আমি একমাত্র বাহ, জুনিয়র ওই ক্যালেন্ডার। মানে খুব ভালো একটা ব্যাপার। এটা হচ্ছে কসমসের একটা মেম্বারশিপ। এটা হচ্ছে শিল্প একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। আচ্ছা, আহ, মুক্তির সূচনা 21শে ফেব্রুয়ারি এটা তো উপলক্ষে মনে একটা হচ্ছে রাজশাহী এক্সিবিশন। ইউনিভার্সিটির ইয়ের পেছনে, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরির পেছনে, সেন্ট্রাল হ্যাঁ। লাইব্রেরি। কেমন ধরনের? এটা ছিল আমাদের ওয়ার্কশপে যে কামাল নোমান হ্যাঁ, কামাল স্যার, রহমান স্যার ঠিক আছে। আছেন, আমাদের সিদ্ধার্থ স্যার, সুশান্ত স্যার, তারপর হচ্ছে তরুণ ঘোষ স্যার আর উনি আছেন। কিবরিয়া হ্যাঁ, ভাই, কিবরিয়া যেটা ভাই নতুন আছেন ট্রেনে পাশে। দেখা যাচ্ছে। আমাদের ওই ইয়েতে আসছিলেন আর কি। এটা খুব ব্লেসিং ছিল শিল্পের জন্য। চারু তিতাস, হুম হুম। এটা বৃহত্তের এরপরের ছবি দেখছেন, এটা বৃহত্তের আমাদের এই যে ঢাকায় হলো আর্ট হ্যাঁ সামিট হ্যাঁ। হলো শিল্পকলায়, আর্ট সামিটে প্ল্যান ছিল, আর্ট সামিটে প্ল্যান করছিলাম তখন আমাদের আর্ট সামিটের এই যে কালিদাস হ্যাঁ, কর্মকার কালিদাস আছে, কর্মকার। তো কালিদাস জোস একজন লোক ছিল আর কি, হ্যাঁ, খুবই অমায়িক, স্মরণীয়। খুব ফ্রেন্ডলি। এটা আমরা আমার সাথে দেখা হয়েছিল যে ইয়েতে কসমোসে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম, ওখানে উনি এসেছিলেন আর কি, কসমোস অ্যাটেলিয়ার। হ্যাঁ, আমরা হচ্ছে যে ন্যাশনালের জন্য আমরা কাজ নিয়ে যাচ্ছিলাম রাজশাহী থেকে। খুবই মজার, দেখেছিলাম এই ছবিটা। ও, এটা হচ্ছে রিফিউজিদের নিয়ে কাজ আচ্ছা। করা। এটা এক্সিবিশনটা হয়েছিল শরণার্থী দিবসে। আর উনি ভদ্রলোকটা উনি ছিলেন হচ্ছে শরণার্থী বিষয়ক বাংলাদেশের WHO আচ্ছা আচ্ছা। প্রধান ছিলেন। কালিদাস কর্মকারের সাথে ওটা আমার লাস্ট হুম, ছবি ভাইয়া, বুঝতে পারছি। এটা আমার লাস্ট ছবি, শেষ। এটা আমার ন্যাশনালে কাজটা ছিল। ওকে, আমরা একটু টাচ করে করে চলে যাই তাড়াতাড়ি। এটা শুধু এটা ন্যাশনালের মধ্যে মনে হয় না, এটা মনে হয় শুধু কোনো একটা জায়গাতে তোমার কাজ না, কালেকশন এটা, হ্যাঁ। ইনি বিবিসি বাংলাদেশের হেড আচ্ছা। ছিল আর কি। এটা আমাদের বৃহত্তের রুটস এর একটা ছিল। আর এটা এই প্রোগ্রামটা ছিল যে আমরা ইয়েতে কি বলে টিকোয়েল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলপনাগামে ঠিক কইলে। আমরা প্রজেক্ট করি। সারসুল সয়েল, ওটা ওয়ান ছিল। আমি একটা কাজ করি, এটা পুরাতন গাছকে কেন্দ্র হুম করে। হুম। এই কাজটাতে ওই সাধারণ মানুষের থেকে কাপড়, ওদের কাছ থেকে কাপড় টাপড় গুলো আর আচ্ছা, কি, পুরাতন কাপড় কালেক্ট করছিলাম এগুলো আর তো কি। আমাদের স্যাররা আছেন। এগুলো হচ্ছে মুখোশের একটা কাজ, মুখ, খুবই ইন্টারেস্টিং। এটা একটা হ্যাঁ, এটা ওয়ার্কশপ একটা হয়েছিল মুখোশ আর নিয়ে কি। ওয়ার্কশপ হয়েছিল একটা। শামীম ভাই আসছিলেন আর তরুণ স্যার আসছিলেন। ওই প্রজেক্টটাই কিন্তু আপনার এখানে যে শর্মা স্যার কাজ শর্মা স্যার, করছেন। অনেকদিন পর দেখতে পেলাম স্যারের কাজ করা এখানে।
এই কাজগুলো হচ্ছে আপনার যে আর্ট সামিটে রুটস নামে একটা হ্যাঁ প্রজেক্ট হয় যেটা বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে। তো ওইটার আমি আমার রাজশাহীর কোঅর্ডিনেট করছি আমি। তো রাজশাহী থেকে আমাদের স্যার এই সিদ্ধার্থ স্যার শর্মা স্যারের কাজগুলা মানে আমি নিয়ে গেছি, এগুলা ওখানে কাজগুলো আমি করছি বাহ, আর কি। এটা তো মোস্তফা মনোয়ার হচ্ছে স্যারের একটা ইয়ে সেই হচ্ছে পাপেট, নামটা ভুলে গেলাম, পারুল পাপেটের নামটা, পারুল ক্যারেক্টারের নাম। চমৎকার। যেখানে কিবরিয়া ভাই আছেন, আমাদের বড় ভাই। হ্যাঁ, এটা হচ্ছিল ইমপ্রেশন অফ নেচার নামে গত বছর প্যান্ডামিকের আগে হুম হুম লাস্ট হুম, নীলফামারীতে এটাও একটা ক্যাম্প হয়েছিল। হয়েছিল। আমার ইচ্ছা ছিল কিন্তু তখন যেতে পারিনি। এখানে রফিকুন নবী স্যার আছেন। হ্যাঁ রবি আছে। ওকে, এক্সেলেন্ট। আমরা চট চট করে একটু দেখে নিই। এই যে তোমার মুরালের কাজ একটা। জামালপুরে এটা সেট আচ্ছা। করছিলাম। এটা হচ্ছে ওই যে হাসুমনি পাঠশালা, এটা আমার একটা অফিস, আমার আপু হাসুমনি পাঠশালা তো আর্ট হ্যাঁ অর্গানাইজেশন, হ্যাঁ, তো তো ওখানে আমার একটা জায়গা আছে থাকার। বাহ। এটা হচ্ছে করোনার সময় হচ্ছে আর্ট ক্যাম্প করছিল, আর এটা লাস্ট আর্ট হুম ক্যাম্প হুম, শিল্পকলা বিজয় দিবস উপলক্ষে। ইনি হচ্ছে হ্যাঁ, শিল্পকলার এখন কলার পরিচালক পরিচালক। মিনি আপা। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ। ওকে, অলমোস্ট ডান আমাদের এখানে। আমরা আরেকবার মন্তব্যগুলো দেখি। এখানে জয় শাহ লিখেছেন বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। রাসেল ভাই লিখেছেন খুব জয় ভালো লাগছে, রণ ও প্রদীপের প্রতি রইল অশেষ ভালোবাসা, ধন্যবাদ ভাইয়া। নাদিম সেনা লিখেছে দেখছি ভালো লাগছে, ওকে থ্যাংক ইউ নাদিম। নাজমুল নাহার মুক্তা লিখেছেন শুভকামনা রইল, অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে একেবারে টাইটে চলে এসেছি, এখন আমরা শেষ করে ফেলবো। তো প্রদীপ, আমরা আসলে আরো অনেকগুলো সেগমেন্ট করবো আস্তে আস্তে, তুমিও থাকবা ইনশাল্লাহ, সবগুলো নিয়ে আমরা আগাবো। আর এর পাশাপাশি আমরা আরেকটা পার্ট রাখছি আর্ট বিনোদন, যেখানে একটু সবাই ছবি আঁকাবে, দেখবে, গান হবে, সবকিছু নিয়ে আর কি ওটা থাকবে জাস্ট বিনোদনের জন্য। তো আমিও চাই যে তুমি একদিন ওখানে একটা লাইভ ইয়ে করো, কি বলে হচ্ছে, হ্যাঁ তোমরা ওয়ার্ক করো। তোমার তোমার একটা কাজ খুব ভালো লাগে, সেটা হচ্ছে তুমি স্প্যাচুলা ব্যবহার করে কাজ করো, এটা খুব চমৎকার, এটা আমার খুব পছন্দের একটা মিডিয়া। অতএব সেইটা সেইভাবে একদিন একটা ইয়ে করা যায়, লাইভ করা যায়, তাই না? হ্যাঁ অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেভাবে আমরা আগাবো। আর আমাদের কিছু প্ল্যানিং আছে, আমরা একসাথে করব ইনশাল্লাহ। আশাই থেকে আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা একটা আর্ট ক্যাম্প নিয়মিত করি, তাহলে যেন যেটা হয় যে একটা চমৎকার এনভায়রনমেন্ট তৈরি হবে, সবার একটা আগ্রহ বাড়বে, আস্তে আস্তে জায়গাটারও তোমার অনেক বেশি পরিচিতিও পাবে। মানে আমাদের কি বলে, মানে আমাদের যে মুভমেন্টগুলো নিয়ে কাজ হচ্ছে সেগুলো নিয়ে অনেক আগানো যাবে আর কি। আর সেটা হলে যেটা হবে যে সাধারণের সাথে একটা সম্পৃক্ততা বাড়ানো যাবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ আর্টশাহীর একটা বড় উদ্দেশ্য কিন্তু হচ্ছে সাধারণের সাথে একটা সম্পৃক্ত তৈরি করা। যে কারণে আমরা শুধু একদম মানে জাস্ট আর্ট দিয়ে আমরা শুরু করেছি, মানে আর বলতে আমরা এখানে অল ওভার সব কিছু নিয়ে থাকবে, অতএব এখানে সব মিডিয়া উন্মুক্ত। তো সেইভাবে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এখানে অ্যারেঞ্জ করতে পারি, এবং এখন মানে রাজশাহীতে কিন্তু চমৎকার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, যেটা কিন্তু মানে ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য খুব ভালো। এটা কিন্তু অনেক ভালো, মানে সব জায়গাতেই একটা ভালো ধরনের ফিডব্যাক আসছে, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি এইভাবে আমরা ধরো প্রোগ্রাম যদি করে যাই, তাহলে আর 10 জনকে জানাতে পারছি, আমাদের নিজেদেরকে এক্সপোজ করতে পারবো, সবাইকে এক্সপোজ করতে পারবো। আর আড্ডার একটা বড় উদ্দেশ্যও হচ্ছে যে এখানে যতজন মেম্বার আছে সবাইকে নিয়ে আমাদের মানে প্রত্যেককে নিয়ে আমরা এখানে লাইভ করব। মানে সাধারণত যেটা হয় যে এখানে ইম্পর্টেন্ট ব্যক্তি থাকেন লাইভে সব সময়, এরকম ব্যাপারটা তা না, এখানে সবাই থাকবে, যিনি খুব প্রফেশনাল তিনিও থাকবেন, যিনি ইন্টারেস্টেড পারসন তিনিও থাকবেন। তো ওই কারণে আমরা এই জায়গাটা করছি, এবং সেই আয়োজন সেই রকম ভাবেই ডিজাইন করা হয়েছে, সেভাবেই এটাকে নিয়ে প্ল্যানিং করা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আরো সুন্দর সুন্দর সময় কাটাবো প্রদীপ। তো আজকের মতো আমরা এখানে তাহলে শেষ করি। ঠিক হ্যাঁ, আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে রাজশাহীর শুভকামনা রাজশাহীর জন্য। আর ভবিষ্যতে রাজশাহীর সাথে শিল্প একটা ডেফিনেটলি, কাজ হ্যাঁ, করতে পারে না যেন ওটা তো অবশ্যই, এটা তো নো ডাউট। আর আমরা হচ্ছে রাজশাহী হয়ে কাজ করব, আপনিও শিল্প হ্যাঁ হ্যাঁ, হয়ে মানে কাজ করবেন। এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে এটা এক ধরনের মানে একটা সাইড নিয়ে আগানো, ওটা হচ্ছে আর একটা সাইড নিয়ে আগানো,
মানে আমি এখানে আর্টের সমস্ত কিছু ম্যাটারকে নিয়ে আগাচ্ছি, তুমি ওখানে একটা স্পেশালাইজড হয়ে আগাচ্ছ, দুইটাই কিন্তু একই ঘটনা। হ্যাঁ, ওই তো আপনি বড় ভাই, আমরা ছোট ভাই। এখানে আমাদের দরকার হচ্ছে একসাথে কোলাবোরেটলি করা, কারণ ওই যে টিম ওয়ার্ক ছাড়া তো করা যাবে না কোনো কিছু, একা তো সম্ভব না। এগুলো আর এইসব কাজ তো কখনোই একা সম্ভব না, সব সময় দুজনের সাথে নিয়ে কাজ করতে হয়, সবাইকে নিয়ে কাজ করতে হয়। আর ওটাই ভালো, কারণ একা করে তো এটা মজা নাই, সবাই মিলে থাকবে, হইচই হবে, সবাই মিলে কাজ করবো, এটাই তো সবথেকে ইন্টারেস্টিং পার্ট। তো ঠিক আছে প্রদীপ, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা আরো পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ। আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করি। তোমার কিছু বলার থাকলে তুমি একটু Thank you. আল্লাহ হাফিজ করে দিতে পারো সবাইকে। হ্যাঁ, আর সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের এই আড্ডায় ছিলেন, আমাদের পাশে আমাদেরকে শুনছেন। সবার জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করছি। আমরা আবার নেক্সট মঙ্গলবারে আসবো। এখন থেকে প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় আমরা আড্ডা করব, এবং নতুন নতুন একজন করে মেম্বার থাকবে, থাকবেন। আমরা তাদের গল্প নিয়ে, তাদের আর্ট জার্নি নিয়ে আমরা এখানে গল্প করব। এখানে মানে প্রত্যেকের তাদের আর্ট জার্নিগুলো শেয়ার করাই হচ্ছে উদ্দেশ্য। এবং নেক্সট শুক্রবারে আমরা গত শুক্রবার একটা প্ল্যান করেছিলাম যে একটা লাইভ আর্ট প্রোগ্রাম রাখা, মানে ছবি আঁকানোর, সেইটা আমরা করে উঠতে পারিনি একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে। আবার ইনশাল্লাহ এর পরের গুলোতে আমরা করে ফেলবো, এবং মজার মধ্যে কিছু সেগমেন্ট আসছে, সেগুলোর জন্য আমি রেডি করছি। যেহেতু একা করে ওঠা খুব কঠিন, সেজন্য আস্তে আস্তে করে আগাতে হচ্ছে, এবং সেটা ফাইনালি এক্সপোজ করা হবে। এই 2-1 দিনের মধ্যে হয়তো আমরা আস্তে আস্তে করে এগুলো গ্রুপে দিতে থাকবো। সবার সাপোর্ট এখানে দরকার। সবাই যদি একসাথে থাকে, সবাই যদি সাপোর্ট দেয়, তাদের মতামতগুলো জানায়, তাহলে আরো সহজ হয় আমার জন্য আগানো। তো আজকে এই পর্যন্তই, আবার আমরা ইনশাল্লাহ এরপরে যুক্ত হব। ততক্ষণে আল্লাহ হাফেজ, টাটা।